আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জয়তি সরোয়ার। এবারে বিস্তারিত সংবাদ। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, সেই সাথে বাড়ছে মৃত্যুর হার। সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 5.13%। গতকাল এই হার ছিল 4.98 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় সারা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে 17,775টি। এর মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে 912 জনের, মারা গেছেন 13 জন, তাদের সবাই পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,489। এ সময় সুস্থ হয়েছেন 1,229 জন। মোট সুস্থ হয়েছেন 5,05,349। অন্যদিকে একদিনে ভ্যাকসিন নিয়েছেন 1,07,463 জন। এ পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন নিয়েছেন 40,13,963 জন। করোনা সংক্রমণ বাড়ায় সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে 3 দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। পরে সভা শেষে ব্রিফিংয়ে করোনা সংক্রমণ গত বছর গ্রীষ্মের মতো হলে কঠোর বিধি নিষেধ আরোপের আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। আশঙ্কা করা হয়েছিল শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে, তবে ওই সময় সংক্রমণ নিম্নমুখী থাকলেও এখন বাড়ছে। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু ও শনাক্ত 2 বেড়েছে। এতে আবারও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। বিষয়টি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভা বৈঠকে। ঠিক কী কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী সেটি পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন যে আমরা একেবারে যেন খুব কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা করি না। সুতরাং আমরা যেখানেই থাকি, ভ্যাকসিন নেই বা না নেই, আমরা যেন অবশ্যই 3টা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করি ইন অল কেসে, যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর 3 নম্বর হলো পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে, বিশেষ করে আপনার কক্সবাজার বা হিল ট্র্যাক্টে বা আমাদের গ্যাদারিংগুলো হচ্ছে, সেখানে আমরা যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি। কারণ গত বছর কিন্তু আমাদের পিকে উঠেছে সামারে, সুতরাং ইট ইজ নট অ্যাসিওর্ড যে এই বছরে উঠবে না। আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, কিন্তু সংক্রমণ যদি বাড়তে থাকে তাহলে কি করা হবে? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। ওই লকডাউনের কথা তো এখনও ওইভাবে আমরা চিন্তা করি নেই। যদি বাড়ে তাহলে আবার বসে সরকার নিশ্চয়ই একটা মানুষের লাইফটা প্লাস আমাদের জীবিকা দুটো নিয়েই তাকে ব্যালেন্স করে কিন্তু আমরা পুরা টাইমটা কাজ করে আসছি। তো সেভাবে যেটা লজিক্যাল সেটা ইনশাল্লাহ যাবে। শিক্ষামন্ত্রী জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক বা হলের শিক্ষার্থীদের সবাইকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র যারা তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে টিকা যত আসতে থাকবে তত বাকিদেরকেও টিকার আওতায় নিয়ে আসবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মাস্ক না পরা এবং সামাজিক দূরত্ব না মানায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বছরব্যাপী যক্ষ্মা বিষয়ক সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। 2035 সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। হঠাৎ করে দেখেন করোনা চলে আসলো। এই সংক্রমণ এমন একটি রোগ যে রোগ সম্বন্ধে কারো জানা ছিল না। ভ্যাকসিন নিলাম, অনেকে ভাবছে যে আমি করোনা মুক্ত হয়ে গেছি, কিন্তু আসলে তা নয়। ভ্যাকসিন নিলে আপনি করোনা মুক্ত হয়ে যাবেন না। ভ্যাকসিন নিলে একটা প্রোটেকশন আপনার হলো। ইট ইজ নট 100% প্রোটেকশন, ইট উইল টেক টাইম, ইউ উইল হ্যাভ অ্যানাদার ডোজ। ইভেন উইথ দ্য সেকেন্ড ডোজ ইউ আর নট 100% সেফ ফ্রম করোনা। কাজে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। দুর্নীতির মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া 10 বছর কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে তাকে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও AKM জহিরুল হকের ভার্চুয়াল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2007 সালের
24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পাশাপাশি 20 লাখ টাকা জরিমানাও করা হয়। হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ বিচারিক আদালতে দেয়া 10 বছরের সাজা বহাল রেখেছেন। রায় প্রকাশের 30 দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। সেকশন 27 অব দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তাকে 10 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটি বহাল রেখেছেন। রিগরাস ইমপ্রিজনমেন্ট সেটাও আদেশ বহাল রেখেছেন এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন এবং যেই প্রপার্টিগুলো কনফিসকেট হয়েছে সেগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে হাজী সেলিমের যে 3 বছরের সাজা হয়েছিল তা বাতিল করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন আইনের 26 ধারায় যে 3 বছর সাজা দিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। যে এই 26-এর 2 ধারা ওনার গোপন অংশটা দুর্নীতি দমন কমিশন প্রমাণ করতে পারেনি। দুর্নীতির মামলার সাজা সেটা অবশ্যই আমি মনে করি নৈতিকতার খনন এবং সেটা উনি অ্যাকর্ডিং টু 66(2)(d) অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে। সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তার স্ত্রীর মৃত্যুতে এই মামলার সাথে সম্পৃক্ত সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছেন। হাজী সেলিমের করা আপিলের উপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করে উচ্চ আদালত। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তে ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সেতুটি দুদেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল। এ সময় ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতুটি শুধু দুদেশের সেতু বন্ধন নয়, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে। আপেল মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে যুক্ত ফেনী নদীর উপর নির্মাণ করা হয় 1.9 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম আন্তর্জাতিক মৈত্রী সেতু। ভারতের অর্থায়নে 133 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, সেতুটি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করবে। सबरूम और रामगढ़ के बीच सेतु से हमारी मैत्री भी मजबूत हुई है और भारत बांग्लादेश की समृद्धि का कनेक्शन भी जुड़ गया है। बीते कुछ वर्षों में भारत बांग्लादेश के बीच लैंड, रेल और वाटर कनेक्टिविटी के लिए जो समझौते जमीन पर उतरे हैं, इस सेतु से वो और मजबूत हुए हैं। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্য সহজ হবে। ত্রিপুরা চাইলে চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে পারে। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধন রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। রাজনৈতিক সীমানা যেন দুদেশের সীমান্তে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ফেনী নদীর উপর চালু হওয়া বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর মতো অবকাঠামোগুলো ব্যবহার করে দুই দেশের মানুষকে সর্বোচ্চ সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংক বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবহন যোগাযোগ নিয়ে বিশ্ব ব্যাংকে প্রকাশিত রিপোর্টের উপর অনলাইন আলোচনায় তারা একথা বলেন। এছাড়া দুই দেশের যোগাযোগ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তিগুলোর কার্যকর করতে আরও বেশি মনোযোগী হতে তাগিদ দেন বক্তারা। বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ চার্লস কুয়ানাকা এবং সংস্থাটির বাংলাদেশ ও ভারতের কান্ট্রি ডিরেক্টর অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।
রাজশাহীতে গত ২রা মার্চ বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকারের উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে আওয়ামী লীগ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। মিনু ছাড়া বাকি 3 জন হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। দুপুরে সংবাদ সম্মেলনে মামলার আবেদনের কথা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। এ সময় সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এর আগে গত রোববার লিখিত এক বিবৃতিতে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ধর্মের নামে যে অপশক্তি নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। তিনি আরও বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত। এ সময় কেরানীগঞ্জে বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের নারী বন্ধ কর্মসূচি দেখেন না এদেশে নারীদের সাহসের সাথে এগিয়ে চলা। তারা তো নারীদের মানুষই মনে করেন না, 4 দেয়ালে বন্দি রাখতে তারা নিজেরাই বিশ্বাসী। যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়াকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে খাটো করতে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতারা তার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় দলের নেতারা বলেন, জিয়াউর রহমান নিরীহ বাঙালিদের উপর গুলি চালিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ইতিহাস বিকৃতির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিএনপির নীতি নির্ধারকদের অভিযোগ, নিজেদের দুর্নীতি অপশাসন আড়াল করতে সরকার জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মাওলানা ভাসানীর উপর আয়োজিত আলোচনা সভায় বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবীও অংশ নেন। সরকার প্রধান ক্ষিপ্ত হয়ে বললেন যে 25-26 তারিখে এটা হাস্যকর ছাড়া কিছু নয়, এবং এটা কেউ বিশ্বাস করবে না। এই জন্যে যে ইতিমধ্যে আপনি যে দেখা যায় যে উনি যে সমস্ত কথাবার্তা বলেন তার ঐতিহাসিক কোনো প্রমাণ তিনি দেখাতে পারেন। আমরা কাউকে ছোট করার জন্য নয়, আমরা কোনো নেতাকে ছোট করার জন্য নয়, বা কাউকে বড় করার জন্য নয়, আমরা আমাদের স্বাধীনতাতে যার যা অবদান আছে সেই অবদানকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। পুলিশ বাহিনীর সকল স্তরের সদস্যদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও বলেন, পুলিশকে একটি সুসংহত বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ও পুলিশ ব্যবস্থাপনা ডিগ্রি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মানুষের প্রত্যাশা বাড়ছে, পুলিশও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার পুলিশের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে নিয়েছে নানা পদক্ষেপ। পুলিশ প্রধান জানান, প্রশিক্ষণের পুরাতন কাঠামো বাদ দেওয়া হয়েছে ও প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণের কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে। তাই পুলিশের প্রত্যেক স্তরের কর্মকর্তা সদস্যদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। For the first time in the history of Bangladesh Police Force, as directed by our Honorable Prime Minister, we are going to introduce training for all ranks of the troops and forces and officers, and meaning that with an idea that every rank should at least once a year
will go to a training center. আইজিপি আরও জানান, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। For the betterment of the training institutions, Honorable Prime Minister has a special attention, and we from the police headquarters want to support all our training institutions and especially the staff college, so that all the centers can emerge as training facilities of international standard. এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্টাফ কলেজ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মোট 57 জনকে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে এসএমই খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে উইমেন চেম্বার। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় সেবা খাতের নারী ব্যবসায়ীদের ভ্যাট 15 থেকে কমিয়ে 4 ভাগ করা ও ব্যক্তিগত আয়কর সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করারও প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা। আগামী বাজেটে এসব প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দিয়েছে এনবিআর। মিনিমাম ট্যাক্সের কথা বলেছেন, ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের কথা বলেছেন, রিবেট ক্যালকুলেশনের কমপ্লিকেসির কথা বলেছেন, ভ্যাটের ক্ষেত্রে বলেছেন যে আসলে বেসিক্যালি আমাদের এখানে একটা রেভিনিউ আদায় করার একটি ব্যাপারও আছে। রেভিনিউ, আমাদের বর্ধিত রেভিনিউ লাগবে আগামী দিনে অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের অতিরিক্ত বিনিয়োগ নিশ্চিত করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের রেভিনিউ লাগবে। কাজে রেভিনিউ আদায় তো আমাদের করদাতাদের কাছ থেকে রেভিনিউ নিতে হবে, বাট এটার জন্য ভারসাম্যপূর্ণ হয়, আমরা এটা চেষ্টা করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধি দল। সকালে কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নেভাল এরিয়া কমান্ডার আরিফুল ইসলাম, ভারতীয় রণতরী আইএনএস কুলিশ ও আইএনএস সুমেদার 2 অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী ও গৌরব দুর্গাপাল সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধি দলটি খুলনার রূপসায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর এই 2টি যুদ্ধজাহাজ 3 দিনের শুভেচ্ছা সফরে গত 8 মার্চ মংলা এসেছে। মশা প্রজনন ধ্বংস করতে আগের চেয়ে বেশি মাত্রায় ওষুধ ছিটানোর চিন্তা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী মিরপুরের পাইকপাড়ায় মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনের সময় তিনি একথা জানান। এ সময় মেয়র আরও বলেন, অপরিকল্পিতভাবে নগরের অনেক কিছুই গড়ে তোলায় পরিকল্পনা অনুযায়ী কাজ করা এখন বড় চ্যালেঞ্জ। তারপরও মশা মারতে সারা বছর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ঢাকা উত্তরের মেয়র। একই সাথে নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। টোটাল এলাকার 9টি অঞ্চলের সকল মশককর্মী, সকল প্রতিনিধিদেরকে কিন্তু আমরা একটা অঞ্চলে নিয়ে আসছি ইন্টেন্সিভভাবে একটা কাজ করার জন্য আমরা, এবং এটিকে আমরা অব্যাহত রাখবো। আমরা যেহেতু শুরু করেছি অবশ্যই এটি আমরা শেষ দেখতে চাই। অবশ্যই মশার উপদ্রব বেড়েছে দেখেই কিন্তু আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়েছি। করোনাকালীন সংকট মোকাবেলায় নারীদেরকে প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 5 দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি বিষয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। স্পিকার বলেন, করোনা নারীদের নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। নারী দিবস উপলক্ষে এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ সহ 5 নারী সাংবাদিককে সম্মাননা দেয় ডিআরইউ। অন্যান্যরা হলেন সংগঠনটির সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক শাহনাজ বেগম, আঙ্গুর নাহার মন্টি ও শারমিন রিনভি। সংগঠনের সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে চালু হলো মিল্ক ভিটার আরও একটি বিক্রয় কেন্দ্র।
রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাবলু, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংসদ সদস্য হোসনে আরা ও ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইতালিতে করোনা মৃতের সংখ্যা ছাড়ল ১ লাখ। যুক্তরাজ্যের পর ইউরোপে দ্বিতীয় দেশ হিসেবে সেখানে এই সংখ্যা অতিক্রম করেছে। ইতালিতে সবশেষ ২৪ ঘন্টা মারা গেছেন ৩১৮ জন। ১ বছর ১ মাস আগে ইউরোপের মধ্যে এই দেশেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল। আবারও ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। কারণ গত কয়েকদিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে হাসপাতালের রোগী ভর্তির সংখ্যা। পরিসংখ্যান বলছে ইতালিতে ৯ মাসের মৃতের সংখ্যা ছাড়ায় ৫০,০০০, আর তা দ্বিগুণ হতে সময় নেয় মাত্র ৩.৫ মাস। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে রাজধানীর শেখ রাসেল জাতীয় শিশু পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের সভাপতি KM শহীদ উল্লাহ, মহাসচিব সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, উপদেষ্টা তরফদার মোহাম্মদ রুহুল আমিন। প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে বিশ্বব্যাপী অনলাইনে ভ্রমণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশের পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত ভ্রমণ ও প্রযুক্তি বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির উত্থান এই শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে 2টি সেশনে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মেজর জেনারেল ইবনে ফজল শাইখুজ্জামান, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, আটাবের সভাপতি মনসুর আহমেদ কালাম, হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। এ সময় মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, অনলাইন সেবা ও আর্থিক লেনদেনের অনুকূল পরিবেশ অব্যাহত থাকলে দেশে দ্রুত অনলাইন ট্রাভেল এজেন্সি আরও বিকশিত হবে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরীর স্ত্রী সাবরিনা ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর গুলশানের বাসায় অসুস্থ হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করেছে ATN বাংলা এবং BSB ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। FDC প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শিশুদের জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান এবং নাচের প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি মেলা উপলক্ষে 10,000 শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বৃত্তি দেবে BSB ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ায় বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। 5 দিনের অনুশীলনের জন্য বুধবার কুইন্সটাউনে যাবে পুরো দল। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের প্রথম সপ্তাহ বেশ কষ্টে কেটেছে বলে জানান ক্রিকেটাররা। এদিকে কনুয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 3
একটি করে ওয়ানডে আর টি-20 খেলতে গত 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দল। করোনা মহামারীর কারণে কোয়ারেন্টাইন শর্তে 4 মার্চ পর্যন্ত সবাইকে থাকতে হয় রুদ্ধদ্বারে। 5 মার্চ থেকে ছোট ছোট গ্রুপে অনুশীলন করার সুযোগ পায় টাইগাররা। 9 মার্চ শেষ হয় 14 দিনের কোয়ারেন্টাইন পর্ব। চতুর্থবার করোনা টেস্ট নেগেটিভ হলে বুধবারই কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে 6 দিনের অনুশীলন পর্ব শেষে 17 মার্চ ফিরবে ডানেডিনে। অনেক ভালো যাচ্ছে, কোয়ারেন্টাইন শেষ হয়েছে, আজকে লাস্ট দিন কোয়ারেন্টাইনে, সো আজকে লাস্ট প্র্যাকটিস অলসো। 7 দিন খুব ভালো লাগতেছিল, পরে 7 দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারে, খুব ভালো লাগছিল। তো এখন টোটালি ফুল ডে করে সুযোগ পাওয়া খুব ভালো লাগতেছে। এদিকে কোনোয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরি শেষে সুস্থ হয়ে ফিরতে তার 10-12 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে টম লেথামকে। ডানেডিনে ফিরে 2 দিনের অনুশীলনের পর 20 মার্চ নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। নেপালে 3 জাতীয় টুর্নামেন্টের জন্য 24 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 5 জন ফুটবলার। স্ট্যান্ড বাই রাখা হয়েছে অনূর্ধ্ব 23 দলের 7 জনকে। কোচ জেমিডে জানান, ঘরোয়া ফুটবলের পারফরমেন্স ও তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে দল নির্বাচনে। মমিনুর রিপনের রিপোর্ট। গত 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার নেপালে 3 জাতীয় টুর্নামেন্ট আর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করল বাফুফে। 24 সদস্যের এই দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমিডে। The record that we've got over that 2.5 years is far better than any other coach that's been in Bangladesh, except for the coach who won SAF Championship. So my job is to emulate that, is to win the SAF Championship. Then I could rightly say I'm the best coach Bangladesh ever had. দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরা রিমন হোসেন, মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধার মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও মেহেদী হাসান রয়েল। বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো মামুনুল, সুশান্ত, রায়হান হাসান, তপু বর্মন, তৌহিদুল সবুজ, ইব্রাহিম, জীবন ও ইয়াসিন খান। দলের প্রধান কোচ জানান, সাম্প্রতিক ফর্মের বিবেচনায় দল সাজিয়েছেন তিনি। The players that have been selected are the players that I feel have performed well enough over the first phase. There are some players that are a little bit lucky to be in the squad because they haven't played all of the games, but they've done enough in the past to be selected for this squad. আগামী 25 মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা আছে বাংলাদেশের। ম্যাচটি বাতিল হলে নেপালে 3 জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে লাল সবুজের দল। সেজন্য 13 মার্চ থেকে অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ। এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।